পৃথিবীর সবচেয়ে শান্তির একটা জায়গা দেখাবো আপনাদের। এর চেয়ে আর সুন্দর জায়গা হতে পারে না। দেখেন, এইখান দিয়ে নামবেন। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা দেখবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, তা কি করে হয় বলুন? তাই বলছি, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। এই দেখেন কোথায় কোথায় আসছেন। কি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা দেখালাম না আপনাদের? এটাও একটা সুন্দরবনের গাছ। কি গাছ বলতে পারি না। দেখেন শিকড়গুলা, এই যে কি অবস্থা। আর আমার সাথে যদি একমত হন যে পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা এটি, তাহলে এখনই কমেন্টে জানিয়ে দিন। বন্ধুরা, গোপাল বিশ্বাস ভাইয়ের থেকে নাম্বার নিয়ে নিলাম। উনি আমার ইলিশ ধরা দেখানোর দৃশ্যটা সুন্দরভাবে দেখাবে। আর এই যে খাচ্ছি সুন্দরবনের পেয়ারা, বলতেই পারেন সুন্দরবনের পেয়ারা। এই যে সুন্দরবন দেখা যায়, এইখানে গাছ, আর এই জায়গায় সুন্দরবনের পরিবেশ আছে, সব কিছু, সব গাছ, একটা জঙ্গলে। বন্ধুরা, রাতে কোথায় ছিলাম? চারতলা ভবনের ঠিক এই পাশে একটা রুমে ছিলাম। হোটেলের নাম সিঙ্গাপুর হোটেল। নামটা, হোটেল যেমন তেমন, নামটা কিন্তু অস্থির। হাতের বাম পাশে পশুর নদী এবং এই পাশেই শহর। শহরের ব্যস্ততা এখনো শুরু হয়নি। ঘুরতে বেরিয়ে যাচ্ছি। দেখি আপনাদেরকে আজকে কি কি দেখাতে পারি। চলেন। বন্ধুরা, পশুর নদীর ভাঙন, এই বিল্ডিংটা ধসে যাচ্ছে। বিল্ডিংয়ের এই জায়গায় একটা বাঘের প্রতীক ছবি ছিল এবং আগে ছিল এই পশুর নদীর যে খেয়াঘাট, সেই খেয়াঘাটও এখন অচল অবস্থায় পড়ে আছে। ভাটার সময় এখন পানি নাই। ভোরবেলা একজন লোক বসেছিল নদী পারে। তার কাছে জানার চেষ্টা করছিলাম মূলত খেয়াঘাটটি কবে থেকে বন্ধ। তিনি আমাকে কিছুই জানাতে পারলেন না। তাই তো নদীর পার ঘেঁষে সামনের দিকে হাঁটতে থাকলাম। যে ঘাটটি এখন সচল আছে সেই দিকে যেতে থাকলাম। কিছু দূর আসতেই দেখলাম নদীর পাশ ঘেঁষে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তাটি ভাঙন ধরেছে। মানুষ প্রতিনিয়ত যেখান দিয়ে যাতায়াত করছে, সেই রাস্তাটি ভেঙে নদীতে চলে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। এদিকে কিন্তু আবার জোয়ার ভাটার খেলা হয়। সকালে পানি বেশি তো দুপুরে কম, দুপুরে বেশি তো বিকালে কম। হাতের বাঁ পাশে দেখলাম অসংখ্য ট্রলার, নৌকা, স্টিমারের ভাঙাচোরা অংশ পড়ে আছে। এখন অবশ্য সকল ট্রলার, নৌকা, স্টিমার মেরামত করার সময়। মাঝে মধ্যেই চোখে পড়ে তারা ট্রলারগুলো মেরামত করছেন। আর কিছুদিন পরেই মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাবে। সবাই নদীতে ইলিশ ধরতে যাবেন। পর্যটকের ভিড় পড়বে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে পর্যটক সুন্দরবন দেখার উদ্দেশ্যে। অত বড় বোট দিয়ে কি করব? মানে ঘোড়া নিয়ে যেতে থাকলে যাইতে পারে আমার সাথে। আমি মানে ওপার সিরিয়াল পাইছি, কিছু পাইলে আমাদের সাথে উঠাই দেবো। কোথায় কোথায় ঘুরাবা? এটা খালি করমজল, শুধু করমজল? কটকা, হরিণা পয়েন্ট, এগুলো হচ্ছে আপনার শীতের সময়। এখন হচ্ছে আপনার করমজল এমনিতেও 3 মাসের বন্ধ। তাছাড়াও আপনার ওই ঢুকতে দেয় মাঝে সাঝে। এখন 3 মাসের বন্ধ চলে? 3 মাসের বন্ধ চলে। ইলিশ ধরা কি বন্ধ নাকি? হ্যাঁ, ওই ইলিশ ধরার ইয়েটাই বন্ধ আপনার। কতদিন পর্যন্ত এটা? 3 মাসের। যখন বন্ধ থাকে তখনই আসে? জি 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 জি। ফলে কি মাসে? আপনার শীতের আগেই খুলবে, আনুমানিক খেয়াল নাই আমার। ঠিক আছে না, আমি
করমজল গেছি বুঝছো, আচ্ছা, এই জন্য করমজল যাইতে চাচ্ছি না, যাইতে চাচ্ছি একটু দূরে। দূরে এটা আপনি শীতের সময় ছাড়া পাবেন না। এখন হচ্ছে আপনার গরমের বিশাল নদী উতল থাকে অতিরিক্ত নিচের দিকে, এই জন্য মনে করেন বন্ধ করে দিয়েছে 3 মাসের। আচ্ছা, এই পর্যন্ত করমজল পর্যন্ত কয় টাকা করে নাও? আমরা হচ্ছে রিজার্ভ নিয়ে আপনার লোক যদি আপনার 15 জন হয়, আমরা হচ্ছে এখানে ভাড়া নিই 3500 টাকা। 3500 টাকা। জি। আর একা আপনার একা গেলে তো আপনার 3500 টাকা তো দেওয়া সম্ভব না। তাছাড়াও আপনারা একা হইলে আমরা ওই যে অন্য কোনো গেস্ট আসলে তাদেরকে বলে আমরা ওনাদের সাথে, জি, তাদের সাথে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বিভিন্ন কারণে নদীতে ভেঙে পড়া ট্রলারের বিচ্ছিন্ন অংশ পড়ে আছে এখানে। ভাঙাচোরা ছোটখাটো নৌকাও পড়ে থাকতে দেখা যায়, যেগুলো একটুখানি মেরামত করলেই আবার সচল হয়ে উঠবে। সকাল হতে না হতেই পশুর নদীর এই খেয়াঘাট ব্যস্ত হয়ে পড়েছে। মানুষ পারাপার হচ্ছে, এপার থেকে মানুষ ওপারে যাচ্ছে, ওপার থেকে মানুষ এপারে আসছে প্রতিদিনের দৈনন্দিন কাজ সারার জন্য। কেউ শহরে যাচ্ছে, কেউ বা আবার শহর থেকে গ্রামে আসছে। মজার বিষয় হচ্ছে এই খেয়াঘাটে পার হতে মাত্র জনপ্রতি 5 টাকা লাগে, যা এখনকার যুগে প্রায় অসম্ভব ব্যাপার। ফলের দোকানের সামনে দেখলাম বিশাল বিশাল কাঁঠাল পড়ে আছে, কিছুটা নষ্টও হয়ে গেছে। দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই নষ্ট কাঁঠালও কি বিক্রি হয়? তিনি বললেন, তরকারি খাওয়ার জন্য অনেকেই কিনে নেন। আপনারা জানেন এই অঞ্চলে কাঁঠাল গাছ তেমন হয় না, বা হয় না বললেই চলে। নোনাপানির দেশ, কাঁঠাল গাছ হওয়ার কোনো উপক্রমই নাই। বন্ধুরা, আমি এখন আছি মংলা মাছ বাজারে। মংলার মাছের দামটা একটু জানবো, বিশেষ করে চিংড়ির দামটা জানবো। 650 700 চিংড়ি মাছ কি আসছে? সব কি মাছ? সব পদের মাছ আছে এখানে, যে মাছ খাইবেন, ভেটকি মাছ, দাঁতনা মাছ, ফাইসে মাছ, ট্যাংরা মাছ, সব পদের মাছ মংলা পাওয়া যাবে। চিংড়ি মাছ, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি সব কিছু আছে। বাগদা চিংড়ি 1100 টাকা আছে, 800 টাকা আছে, 700 টাকা আছে। ছোট চালি চিংড়ি ওগুলো আপনার 550 টাকা, 550 টাকা, 500 টাকা, এই রকমের বিভিন্ন রেটের বিভিন্ন রকমের মাছ। এখন আইছে পাঙ্গাস মাছ এইগুলা, কিন্তু মাছ আসবে আরো 10-11টা দিক দিয়ে, ওই সময় আসবে। নদীতে মাছ ধরা পরে, এখন বর্তমানে চাকা ধরা পরে, তারপরে আপনার ওই গোদা চিংড়ি আসে, এইগুলো আসে। ইলিশ আসে না, এতে ইলিশ আসে না, ইলিশ বন্ধ। মংলা মাছের বাজার এটি। এই মাছের বাজারে কি মাছ ওঠে না! সাদা পানির মাছ থেকে শুরু করে নোনা পানির সব ধরনের মাছ এখানে ওঠে। সাগরে নিষেধাজ্ঞা উঠে গেলে সাগরের মাছও এই মংলা বাজারে পাওয়া যাবে। বাগদা চিংড়ি, হরিণা চিংড়ি, গলদা চিংড়ি, আরো কত রকমের যে চিংড়ি আছে সেটা ওনাদের কাছেই ভালো শোনা যায়। ফালসা মাছ সহ নানান জাতের কাঁকড়াও এই বাজারে বিক্রি হয়।
দেশের দক্ষিণ অঞ্চলের বড় মাছের বাজারের মধ্যে অন্যতম বড় একটি মাছ বাজার হচ্ছে এই মংলা মাছের বাজার। এই বাজারের মাছ চলে যাচ্ছে বিদেশে, মাছের সাথে কাঁকড়াও এখন বিদেশে রপ্তানি করা হচ্ছে। বৈদেশিক মুদ্রার বড় একটা অর্থ আসে এই দক্ষিণ অঞ্চলের বাগদা চিংড়ি মাছ আর কাঁকড়া বিক্রি করে। ঘুরে ঘুরে দেখলাম মংলা মাছের বাজার। মাছের বাজার ঘুরে দেখে চলে এলাম আবার পশু নদীর পাড়ে। নদীর পাড়ে এসে দেখি বিশাল বড় ইলিশ ধরার ট্রলার পাড়েই ভিড়ে আছে। এখন অলস সময় যাচ্ছে জেলেদের। 3 মাস নিষেধাজ্ঞা চলে, 3 মাস পর আবার সচল হয়ে ওঠে নদীতে মাছ ধরা, সাগরে ইলিশ ধরা। ব্যস্ততম জীবন পার করে জেলেরা। টুরিস্টদেরও তুলনামূলক আনাগোনা কম দেখা যায়, কারণ নিষেধাজ্ঞা তো সবার ক্ষেত্রেই। জঙ্গলে ঢোকাও মানে সুন্দরবন ভ্রমণও এই মুহূর্তে বন্ধ থাকে। বন্ধুরা, কি সৌভাগ্য দেখুন, মানুষ লাল কাঁকড়া দেখার জন্য সেই কুয়াকাটা বিচে চলে যায়, আর আমি মংলা এই খেয়াঘাটের পাশেই পশু নদীর চরে দেখতে পাচ্ছি লাল কাঁকড়া। চলুন আপনাদেরকেও দেখাই কি অসাধারণ সেই লাল কাঁকড়ার দৃশ্য। মজার ব্যাপার হচ্ছে, কাছে গেলেই খুব জোরে লুকিয়ে পড়ে গর্তের মধ্যে, তাড়াহুড়ো করে দেখাও যায় না। চলুন দেখি দেখানো যায় কিনা আপনাদের। লাল কাঁকড়া দেখলেই মানে কাছে আসতে না আসতেই গর্তের মধ্যে ডুব দেয়। এ বড় বিশাল চালাক কাঁকড়া, ছোট লাল। চলেন দুঃসাহসিক অভিযানের সাক্ষী হই। এই যে বাঁশের সাঁকো দেখছেন, এই সাঁকো পেরিয়ে সম্ভবত স্পিড বোটে ওঠে পুলিশ কর্মকর্তারা। এই সাঁকো পেরিয়ে সম্ভবত পুলিশ কর্মকর্তারা স্পিড বোটে ওঠে। এই যে সামনে পুলিশের স্পিড বোট বা কোস্ট গার্ড, সম্ভবত তারা নদী পাহারা দেয়। একটু ওঠার চেষ্টা করি। এখন কিন্তু ভাটার সময়, পানি কম, একদম জোয়ার আসলে পানি উপরে চলে আসবে, ওই যে ওই উপর পর্যন্ত। নদী এলাকা, যেদিকেই তাকাই শুধু ট্রলার, স্পিডবোট, নৌকা। এর ভিতরে মনে হয় মানুষ আছে। কারা যেন আছে এর ভিতরে। যাই হোক, যেহেতু পুলিশের বা কোস্ট গার্ডের স্পিডবোট, এদিকে না যাওয়াই ভালো। আমরা দেখি কোথাও মাছ ধরা দেখাতে পারি কিনা। আর মূলত মংলা মাছের বাজার শুরু হয় 9টা থেকে। বিভিন্ন জায়গা থেকে মাছ আসে, সেই মাছ বেচা কেনা হয়।
আমরা 9টা-10টার দিকে মোংলা মাছের বাজারে যাব। 9টা-10টার আগে একটু নদীর পার, এই পশুর নদীর পাড়টা একটু ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই যে কোথাও মাছ ধরা দেখা যায় কিনা। বন্ধুরা, এই যে ভাঙা ট্রলারগুলো পড়ে আছে, একদম বিশাল বিশাল ট্রলার, মাছ ধরা ট্রলার, ইঞ্জিন সহ বগি সহ পড়ে আছে। বন্ধুরা, এটা হচ্ছে কাঠবাদাম, বাদাম পড়ে আছে কিনা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে ছোট্ট একটা আছে, দেখেন, এটা হচ্ছে সেই কাঠবাদাম গাছ। বোতল দিয়ে কি করবেন? এগুলো বিক্রি করে। মাছ ধরা দেখা যায় নদীতে? না, এখন কি নিষেধাজ্ঞা চলে? হ্যাঁ। ওই এখন জোয়ারের সময় বন্ধুরা, এটা হচ্ছে মূলত একটা টুরিস্ট এরিয়া। সকাল 8টা বাজে, এই জন্য কোনো টুরিস্ট নাই। বিকাল বেলায় বা দুপুরের দিকে টুরিস্ট আসতে থাকে, বিকাল হলে আরও টুরিস্টের সংখ্যা বাড়তে থাকে। অনেক সুন্দর একটা জায়গা, নীরব, ঠান্ডা, একদম প্রাকৃতিক পরিবেশ। পাশেই পশুর নদী, এপাশে ছোট্ট স্টেডিয়াম দেখলাম, তারপর ওয়াচ টাওয়ার, সম্ভবত ওই যে একটা ওয়াচ টাওয়ার হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে কিনা, আরও বিভিন্ন ধরনের কাজ হচ্ছে এখানে। চিলা বাজার এই পাশে, সেই বেলায়েত সর্দারের ঐতিহাসিক রান্নার, বেলায়েত সর্দার ঐতিহাসিক বলতে জনপ্রিয় রান্না ঘরের দায়িত্বে যিনি থাকেন বিভিন্ন ট্যুরের ট্রলারের, বা তার নিজস্ব ট্রলার আছে, সেই চিলা বাজার হচ্ছে সামনে। এখান থেকে পরে যাব, আগে মাছ বাজার থেকে একটু ঘুরে আসি, কারণ মাছের সময়টা চলে গেলে আর মাছ দেখা যাবে না, বিক্রি হয়ে যাবে, অনেকেই নিয়ে যাবে। চলেন মাছ বাজারের দিকে যাই। প্রচন্ড গরম পড়ছিল। সেই গরমের মধ্যেও এই জায়গাতে সেই গরম যেন অনুভব করা যাচ্ছিল না। চারপাশে ঠান্ডা প্রকৃতি, নির্জন এলাকা, মাঝে মধ্যে শুধু কাকের ডাক। কাকগুলো ডেকে ডেকে কি যেন বোঝাতে চাচ্ছিল, আর উড়াউড়ি করে ছোটাছুটি করে এ গাছ থেকে সে গাছে যাচ্ছিল।